হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের ভারতের জনসংখ্যা নিয়ে আলোচনা করব। তো জনসংখ্যা কী? ভূগোলে পপুলেশন বা জনসংখ্যা বলতে মানুষের সংখ্যাকেই বোঝানো হয়। তো ভারতের জনসংখ্যা সম্বন্ধে জানতে গেলে প্রথমে জানতে হবে আদমশুমারি বা সেন্সাস কী। আদমশুমারি বা সেন্সাস হলো জনগণনা। প্রতি 10 বছর অন্তর ভারতের যে জনসংখ্যা, সংস্কৃতি এবং অর্থনৈতিক গঠন সেই সংক্রান্ত বিষয়ে তথ্য আরোহণ করাকেই বলা হয় আদমশুমারি বা সেন্সাস, যেটি 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এই আদমশুমারি বা জনগণনা বা সেন্সাস 1872 সালে ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল। তো সর্বশেষ সেন্সাস বা আদমশুমারি হলো 2011 সালে। 2011 সালে ভারতের 15তম সেন্সাস বা আদমশুমারি হয়েছিল। বেশ, এই আদমশুমারি অনুসারে 2011 সালের যে আদমশুমারি বা সেন্সাস অনুসারে ভারতের জনসংখ্যা হলো 121,93,422 জন। বেশ, এখন জেনে নেব সুস্থায়ী উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কী। তো সুস্থায়ী উন্নয়ন হলো প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থাকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন। বেশ, এখন দেখে নেব ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণসমূহ। তো ভারতের জনসংখ্যা বন্টন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন, অর্থাৎ জনসংখ্যার পরিমাণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন সে সম্বন্ধে জেনে নেব। তো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক কারণ ও অপ্রাকৃতিক কারণ। এক নম্বর দেখো প্রাকৃতিক কারণ, এক নম্বর দেখো ভূপ্রকৃতি। তো ভূপ্রকৃতি ভারতের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ ভারতের জনসংখ্যার যে বন্টন সেই বন্টনকে নিয়ন্ত্রণ করে থাকে ভূপ্রকৃতি। ভারতে কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও পাহাড় পার্বত্য অঞ্চল। তো ভারতের সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে জনসংখ্যা বসবাস করে থাকে, কারণ সেখানকার সমতল ভূমি, কৃষিকার্যের সুবিধা রয়েছে, পরিবহন ব্যবস্থার সুবিধা প্রভৃতির সুবিধা থাকার জন্যই কিন্তু সমভূমিতে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে থাকে। আবার মালভূমি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত প্রকৃতির এবং সেখানকার খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে, তার ফলে সেখানে মানুষ বসবাস করে থাকে সমভূমির তুলনায় কম। আবার পার্বত্য অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট, পূর্বঘাট পার্বত্য অঞ্চলে বসবাসের পরিমাণও কিন্তু অনেক কম, কারণ সেখানকার দুর্গম অঞ্চল মানুষের বসবাসের পক্ষে অনুকূল নয়। তাহলে দেখো ভূপ্রকৃতি অনুসারেও কিন্তু মানুষের জনসংখ্যা বন্টনের তারতম্য ঘটে থাকে। পরের পয়েন্টটি দেখো নদ নদী। ভারতে প্রাচীনকাল থেকে নদী অববাহিকাকে কেন্দ্র করে অধিক জনবসতি গড়ে উঠেছে। গাঙ্গেয় অববাহিকা, সিন্ধু ব্রহ্মপুত্র অববাহিকা। তো এই ধরনের যে নদী অববাহিকা, সেই নদী অববাহিকাকে কেন্দ্র করেই প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে থাকে। তাছাড়াও গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই নদীর অববাহিকাতেও কিন্তু প্রচুর পরিমাণে জনবসতি গড়ে উঠেছে। তাহলে নদ নদীকে কেন্দ্র করে জনবসতি প্রচুর পরিমাণে গড়ে ওঠে, অর্থাৎ জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে তারতম্য সৃষ্টি হয়ে থাকে বা সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু নদ নদীর প্রভাব রয়েছে। বেশ, পরের পয়েন্টটি দেখো জলবায়ু। তো জলবায়ু তারতম্যের কারণে ভারতের জনসংখ্যা বন্টন বিভিন্ন রকম হয়ে থাকে। জলবায়ু বলতে উষ্ণতা, বৃষ্টিপাতের পরিমাণ, আর্দ্রতা, শীতের প্রকোপ প্রভৃতির প্রভাবে জনসংখ্যার বন্টন প্রভাবিত হয়ে থাকে। যেমন ভারতের এই দুই উপকূলের জলবায়ু মনোরম প্রকৃতির হওয়ার জন্য এই দুই উপকূল অঞ্চলে
জনসংখ্যার বেশি পরিমাণে সমাগম ঘটে। আবার মধ্য এবং উত্তর ভারত এখানকার সমুদ্র থেকে অনেকটা দূরে থাকার জন্য অনুকূল জলবায়ুর ততটা না থাকার কারণে সেখানে জনবসতির পরিমাণ কম। আবার পার্বত্য অঞ্চলে দেখা যায় যে পাহাড়ি অঞ্চলগুলোতে স্যাঁতস্যাঁতে জলবায়ুর কারণে কিন্তু জনসংখ্যার পরিমাণটা অনেক কম থাকে। তাহলে জলবায়ু ভারতের জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। নেক্সট পয়েন্টটি দেখো, মৃত্তিকা। জনসংখ্যা বন্টনে মৃত্তিকারও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন এই গাঙ্গেয় সমভূমি, সিন্ধু সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, এই যে সমভূমিগুলো রয়েছে সেই সমভূমিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে থাকে, কারণ এই সমভূমি অঞ্চলে মৃত্তিকার উর্বর প্রকৃতির। তাহলে এই উর্বর মৃত্তিকাকে কেন্দ্র করে কিন্তু মানুষের সমাগম ঘটে থাকে, কারণ সেখানকার কৃষিকার্যের অনুকূল পরিবেশ থাকার জন্য। বেশ, পরের পয়েন্টটি দেখো, বনভূমি। বনভূমি প্রাকৃতিক পরিবেশে জনবসতি গড়ে ওঠার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে বন সম্পদ সংগ্রহ করার ক্ষেত্রেও কিন্তু বনভূমির সীমানায় কিছু জনবসতি গড়ে ওঠে। তাহলে বনভূমি জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। নেক্সট পয়েন্টটি, জলাশয় ও ভৌমজল। সেচের জল ও পানীয় জল পাওয়ার সুবিধাযুক্ত স্থানে জনবসতি গড়ে ওঠে। যেমন রাজস্থানের মরু অঞ্চলে জলাশয়কে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে। আবার নিম্নগাঙ্গেয় যে সমভূমি, সেই সমভূমিতে ভৌমজলের প্রাচুর্য থাকার কারণেও কিন্তু জনসংখ্যার প্রাচুর্য ঘটে থাকে। তাহলে জলাশয় ও ভৌমজল জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। নেক্সট পয়েন্টটি দেখো, অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণের মধ্যে 1 নম্বর দেখো, কৃষি ও পশুপালন। কৃষিতে উন্নত হওয়ায় ভারতের গাঙ্গীয় ও উপকূলীয় যে সমভূমি রয়েছে সেই সমভূমি অধিক জনবহুল। আবার গুজরাটের উত্তর অংশে অনুর্বর মৃত্তিকার জন্য চারণভূমির উপর নির্ভর করে পশুপালন হয়ে থাকে। তার ফলে কিন্তু এই চারণভূমি এবং কৃষিযুক্ত যে এরিয়া, সেই এরিয়াকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। নেক্সট পয়েন্ট দেখো, শিল্পে মানুষের কর্মস্থল হওয়ায় সেই শিল্প এরিয়াকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে থাকে, অর্থাৎ জনবসতির গড়ে ওঠে বা জনসংখ্যার সমাগম হয়ে থাকে। পরের পয়েন্টটি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। রেল, সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় উন্নত হওয়ায় সমতল যে এরিয়া রয়েছে ভারতবর্ষে, সেই সমতল এরিয়াগুলিতে জনসংখ্যা প্রচুর পরিমাণে। আবার মালভূমি এবং পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার জন্য জনবসতির পরিমাণটা মাঝারি থেকে আরও কমের দিকে। তাহলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভারতের জনসংখ্যা বন্টনকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট পয়েন্ট দেখো, খনিজ সম্পদ। খনিজ সম্পদের সমৃদ্ধ যেসব অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলি ঘন বসতিপূর্ণ। তাহলে খনিজ সম্পদ জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। তাছাড়াও অন্যান্য কারণ রয়েছে, নগরায়ন, জীবিকার সুযোগ, শিক্ষাকেন্দ্র, ধর্মীয় স্থান, এগুলোকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে জনসমাগম হয়ে থাকে। তাহলে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ সম্বন্ধে জানলাম। ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও তোমার মতামত, যে আজকে ক্লাস কেমন লেগেছে। গুড বাই।